মোহিত প্রহনের কথা বুঝতে না পেরে বলল, খোলাসা করে সবকিছু বল, একদম প্রথম থেকে। প্রহন হাই তুলে কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর তার আর চৈতির বিয়ের সব কিছু প্রথম থেকে বলতে শুরু করলো। তার পাশে মনোযোগী শ্রোতা হয়ে সেই সব কথা চুপ করে শুনছে মোহিত। কাকের কর্কশ গলার কাকা শব্দেই ঘুম ভেঙে যায় চৈতির। ঘড়ির কাঁটা টুং টুং করে উঠল। শোয়া থেকে উঠে চোখ কষলে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখল সকাল বরাবর 7টা। উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। 9টা থেকে আবার স্কুল আসছে। রেদওয়ান চৌধুরী সোফায় বসে বসে মনোযোগ দিয়ে চা খাচ্ছিলেন। এত মনোযোগ সহকারে চা খাওয়ার একটাই কারণ, তা হলো ইদানিং তার চাটা ঠিক মন মতো হচ্ছে না। টেস্ট খুব পানসা পানসা লাগে। মিসেস ইয়াসমিনকে জিজ্ঞেস করলে তিনি রেগে গিয়ে বলেন, চা মন দিয়ে চা খাও না দেখেই পানসা লাগে। বইয়ের ভেতরে ঢুকে থাকলে চায়ের স্বাদ কী করে পাবে? অথচ তিনি নিজেই চিনি একেবারে কম করে দেন। রেদওয়ান চৌধুরীর ডায়াবেটিস আছে, এত মিষ্টি খাওয়া উচিত নয় একদম। রেদওয়ান চৌধুরী কোনো কালেই নিজের খেয়াল নিজে রাখেননি। বিয়ের পর থেকে তার সব খেয়াল মিসেস ইয়াসমিন রেখে আসতেন। তার আগে রেদওয়ান চৌধুরীর মাই রাখতেন ছেলের খেয়াল। বেশ কয়েকবার চায়ের কাপে চুমুক দিয়ে মুখ কুঁচকে ফেললেন রেদওয়ান চৌধুরী। ইয়াসমিন, তুমি ইচ্ছে করেই চায়ে চিনি দাও না তাই না? আমি তো মিষ্টি খাইতে চাই না। সব সময় ফ্রিজে মিষ্টি এনে রাখো যে, ওইসব কি আমি খাই? শুধু 4 বেলা চায় একটু পরিমাণ মতোই চিনি তো চেয়েছি। মিসেস ইয়াসমিন সেই সময় রান্নাঘরে সবজি নুডলস বানাতে ব্যস্ত। রেদওয়ান চৌধুরীর কথা শুনে উঁচু গলায় বললেন, সারা জীবন তোমার ভালোটা আমাকেই চিন্তা করতে হয়েছে। এখনও হচ্ছে, বুড়ো হচ্ছ যে তুমি, তাই চা যেমন আছে তেমনই খাওয়ার অভ্যাস করো। রেদওয়ান চৌধুরী হাল ছাড়লেন। চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ হবে না। তিনি একবার চিল্লাইলে মিসেস ইয়াসমিন 100 বার চিল্লাবে। প্রহনকে এ বিষয়ে কি বললে সেও ঠিক মায়ের পক্ষেই নেবে। তাই অসহায় হয়ে সেই চায়ের কাপে চুমুক দিতে লাগলেন রেদওয়ান চৌধুরী। এমন সময় তার মোবাইল বেজে উঠল। রিংটনের শব্দটা অসহ্য লাগে রেদওয়ান চৌধুরীর কাছে। মোবাইলটা হাতে নিয়ে কল রিসিভ করতে ওপাশ থেকে সর্দার সাহেবের গলার স্বর কানে আসে। কুশল বিনিময় করে তিনি সবাইকে দাওয়াত দিলেন। সন্ধ্যায় যেন প্রহন আর চৈতিকে নিয়ে তাদের বাড়িতে যায়। রেদওয়ান চৌধুরীও হাসি মুখে নিমন্ত্রণ গ্রহণ করে বললেন, আচ্ছা ভাই, যাবে। এদিকে প্রহনের মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে অবাক মোহিত। বিছানার ওপর স্থিত হয়ে শুয়ে পড়ে বলল, শেষ পর্যন্ত বাল্যবিবাহ করলি, তাও কিনা আর্মির ক্যাপ্টেন হয়ে? মোহিতের কথায় যেন আক্ষেপ হলো না প্রহনের। সে মুচকি হেসে উত্তর দিল, ভাগ্যিস করেছিলাম, না হলে তো আমার ভেতরে লুকিয়ে থাকা আর এক আমিটাকে কখনোই খুঁজে পেতাম না। মোহিত শোয়া থেকে উঠে বসে চট করে বলে উঠল, তোর পিচ্ছি বউকে দেখাবি না? আমি আর পিচ্ছি ভাবিকে দেখব না নাকি? দেখতে হচ্ছে কেন? না দেখলে কি হয়? ওটা আমার আমানত, তোকে দেখতে হবে না। প্রহনের এমন কথা শুনে হো হো করে হেসে উঠল মোহিত। বাপরে, এত জেলাস! দেখিস আবার তোর বউকে নিয়ে আমি যেন পালিয়ে টালিয়ে না যাই। কানের নিচে 2টা কষিয়ে চর খেলে এমন কথা কেন? এমন চিন্তাও আর মাথায় আসবে না। বাবা, বউয়ের প্রতি অনেক ভালোবাসা দেখছি। তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আসলি? কোন উদ্দেশ্যে? তোর বাড়িতে আসতে হলে উদ্দেশ্য লাগে। অনেকদিন পর দেখা হয়নি, তাই চলে এলাম দেখা করতে। ভাগ্যিস এসেছিলাম, না হলে তো জানতাম না কোনোদিন তোর বিয়ের কথা। না জানলেই ভালো হতো, মনে মনে বলল প্রহন। মোহিতকে রেস্ট করতে বলে নিজের রুমে ফিরে যায় সে। রুমে এসে বিছানার উপর চৈতিকে না দেখে কয়েকবার ডাক দেয়, লাজুক লতা বউ আমার, কই তুমি? ব্যালকনি থেকে চৈতির কণ্ঠস্বর ভেসে আসে, আমি এখানে আছি। চৈতির কথা শুনে প্রহন চট করে ব্যালকনিতে চলে যায়। চৈতি এক দৃষ্টিতে ফুলের ওপর বসে থাকা প্রজাপতির দিকে তাকিয়ে আছে। প্রহন হুসহুস করে তাড়িয়ে দিতে চাইলে বাদ সাধে চৈতি। কি করছেন কি আপনি? ফুল থেকে মধু খাচ্ছে, দেখছেন না? একদম বিরক্ত করবেন না ওদের। চৈতির নিষেধাজ্ঞা শুনে শয়তানি হাসে প্রহন। ঠোঁট কামড়ে চৈতির হাত ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসলো।
আচমকা এমন করায় কয়েকটা হার্টবিট মিস হলো চৈতির। এমন করে কাছে টেনে নিয়েছে মানেই হলো ভয়ঙ্কর সব কথা বলে হৃদয় স্পন্দন প্রক্রিয়া পাল্টে দিবে, দ্রুত গতিতে চলতে থাকবে। প্রহন চৈতির মুখের সামনে আসা চুলগুলো আলতো হাতে কানের পিছে গুজে দিল, চোখে চোখ রেখে বলল, আমার তো ইচ্ছে করছে ভীষণ ফুলের মধু খেতে, তুমি নামক ফুলে। মেঘলা মধ্যাহ্ন, একগুচ্ছ কৃষ্ণবর্ণীয় কাদম্বিনী সে আছে অন্তরিক্ষে। ছাইরঙা বেশভূষা জানান দিচ্ছে অন্তরিক্ষের মনোচিত্ত উদাসীন। গুমোট কালোর আধিপত্য বাড়ছে, পশ্চিম দিগন্তে কালো নীরদ বাহনের বিস্তার চলছে সেই ভোর থেকেই। ধরিত্রীর এমন গুমোট ভাবটা জানান দিচ্ছে ভারী বর্ষণ হবে আজ। বাম পাশের শাড়ির আঁচলটা বাতাসে উঠছে, কোমর পর্যন্ত ছড়িয়ে পড়া এলো কেশগুলো অবাধ্য হয়ে চোখে মুখে এসে লুটিয়ে পড়ছে। ভেজা চুলের ডগা থেকে বিন্দু বিন্দু জল ফ্লোরে গড়িয়ে পড়ে অনেকটাই ভিজে গেছে। পিঠের অংশের ব্লাউজটাও ভিজে শেষ। গোসল করেই বারান্দায় এসে দাঁড়িয়েছে চৈতি, নিষ্প্রিয় দৃষ্টিতে তাকিয়ে আছে শূন্য গগনে। রুমের ভেতর থেকে সে কখন থেকে একটা কথাই ভেসে আসছে, চৈতি ভিতরে আসো, এখনই বাহিরে ঝড় শুরু হয়ে যাবে। সেই ডাক কর্ণকুহুরে পৌঁছালেও আগ্রহ দেখায়নি সে। আগের মতো আকাশের দিকে ভাবলেশীন দৃষ্টিতে তাকিয়ে থাকল। বার কয়েক ডাকার পরও চৈতির কোনো সাড়া না পেয়ে রুম থেকে বারান্দার দিকে এগিয়ে যায় প্রহন। বারান্দার দরজার সামনে এসে চৈতির ভেজা চুলের দিকে চোখ পড়তেই আবারও রুমে ফিরে যায় সে। সোফার উপর রাখা তোয়ালে নিয়ে আবারও চৈতির কাছে চলে গেল। পেছন থেকে চৈতির চুল মুছতে মুছতে শান্ত কণ্ঠে বলল, বড্ড অগোছালো হয়ে গেছ, গোসলের পর চুল মোছনি কেন? পরিবেশ দেখেছ, ঠান্ডা লেগে যাবে তো। প্রহনের কথা শুনে নড়ে চড়ে উঠল চৈতি। এত নড়ছে কেন? চুপ করে দাঁড়িয়ে থাকো। গম্ভীর গলায় বলা বারণ শুনে চুপ করে দাঁড়িয়ে রইল চৈতি। প্রহন এক মনে চুলের পানি মুছিয়ে দিল। আকাশের দিকে মুখ করে পাশে গিয়ে দাঁড়ালো প্রহন। উচ্চতায় মেয়েটা তার কাঁধ পর্যন্ত হয়। বলিষ্ঠ দেহের লম্বা শ্যামবর্ণের মানবের পাশে চিকন শরীরের মাঝারি উচ্চতার ফর্সা বর্ণের মানবীকে মানিয়েছে দারুণ। মিসেস ইয়াসমিনের কথা রাখতে গোলাপি রঙের শাড়ি পরেছে আজ, হাতে সোনার চিকন দুটো চুড়ি, তারপর পরেছে গলায় সাধারণ একটা সোনার মালা, কানে ছোট ছোট দুল, বাম পাশের নাকে ছোট্ট একটা ফুল। সদ্য গোসল করে আসা রমণীকে এমন সাধারণ সাজে ফুটন্ত গোলাপ মনে হচ্ছে রিক্ত প্রেমিকের কাছে। সিক্ত অনুভূতি এসে কড়া নাড়ছে বা পাশের চিত্তে। বেশি সময় ধরে তাকিয়ে থাকতে পারল না প্রহন। শত জনম চেয়ে থাকলেও তৃষ্ণার্ত নেত্রের তৃষ্ণা মিটবে না। চৈতিকে নিষ্প্রাণ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে ভুরু যুগল কুঁচকে গেল প্রহনের। অস্থির কণ্ঠে বলে উঠল সে, কি হয়েছে চৈতি, মন খারাপ? চৈতি তাকালো না প্রহনের দিকে। প্রহন করে উত্তর না পেয়ে চৈতির দুই কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নিতেই সিটকে সরে গেল চৈতি। নিষেধাজ্ঞা জারি করে উত্তেজিত গলায় বলে উঠল, আমাকে ছোবেন না, দূরে থাকুন, দয়া করে আমার কাছ থেকে দূরে থাকুন। চৈতির এমন ব্যবহারে হতভম্ব প্রহন প্রশ্নসূচক দৃষ্টিতে চৈতির মুখের দিকে তাকিয়ে আছে সে। চৈতি হাঁপাচ্ছে, বড় বড় শ্বাস নিচ্ছে আর ত্যাগ করছে, শরীরও কাঁপছে মেটার। চৈতির এমন অবস্থা দেখে প্রহন বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে চৈতি, বলো আমাকে, এমন করছো কেন? প্রহনের কথার প্রত্যুত্তর করল না চৈতি। সেখান থেকে ছুটে চলে গেল। চৈতির পেছন যেতে লাগলে ফ্লোরের পানিতে পা পিছলে পড়ে যায় প্রহনের। পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিয়ে দ্রুত পায়ে রুমের দিকে চলে গেল। রুমে এসে চৈতিকে পেল না প্রহন। রুম থেকে বেরিয়ে মিসেস ইয়াসমিনের কাছে যাওয়ার সময় পথ আটকে দাঁড়ায় মোহিত। প্রহনকে দেখে হাসি মুখে বলল, রোমান্টিক ওয়েদার ব্রো, বউর সাথে রোমান্স না করে এত বেকুল হয়ে কোথায় যাস? মোহিতের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল প্রহন। মোহিতের কাঁধে হাত রেখে নিস্তেজ কণ্ঠে বলল, আমি করব বউর সাথে রোমান্স? এত ভালো সৌভাগ্যবান মানুষ আমি না, সামান্য কাঁধ ধরতেই বউ আমার পলাতক। প্রহনের কথা শুনে হো হো করে হেসে উঠল মোহিত। হাসি যেন থামছেই না।
প্রহন যেন তাকে খুব মজার কোনো কথা বলেছে। মোহিতকে এমন করে হাসতে দেখে বিরক্ত হলো প্রহন। মুখ দিয়ে বিরক্ত সূচক শব্দ করে বলল, থাকতই আমি চৈতিকে খুঁজে আসি। চৈতি? বাহ, সুন্দর নাম তো, কিন্তু তোর বউকে আমি তো এখনো দেখলাম না। প্রহন এক পলক মোহিতের দিকে তাকিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুম ফাঁকা, কেউ নেই। রান্নাঘর থেকে বাসন কোষণের টুংটাক শব্দ শোনা যাচ্ছে। প্রহন সেদিকে এগিয়ে গেল। মিসেস ইয়াসমিন দুপুরের খাবারের জন্য সবকিছু তৈরি করছেন। ডাইনিং টেবিলের দিকে চোখ পড়তে উত্তেজিত মন শান্ত হলো। গোলাপি রঙের শাড়ির আঁচল মাথায় ঘোমটা দিয়ে টেবিলের ওপর কোনোই রেখে গালে হাত রেখে বসে আছে চৈতি। জল ভর্তি সামনের গ্লাসের দিকে নিবদ্ধ দৃষ্টি। তার পাশের চেয়ারটা টেনে নিয়ে বসল প্রহন। মিসেস ইয়াসমিন তরকারির বাটি নিয়ে এসে রাখছেন আর ওদের দিকে তাকে মুচকি মুচকি হাসছেন। প্রহন চৈতির দিকে দৃষ্টি আবদ্ধ করে বলল, চৈতি, কি হয়েছে তোমার, বলো আমাকে। এমন মন খারাপ করে বসে আছো কেন তুমি? প্রহন খারাপ মন রুমে গিয়ে ভালো করো। এখন তোমার আব্বু আর মোহিতকে ডাকো, খাবার খেয়ে যেতে বলো। মিসেস ইয়াসমিনের কথা শুনে তার দিকে নজর তাকিয়ে বসা থেকে উঠে চলে গেল প্রহন। মিসেস ইয়াসমিন চৈতির পাশে এসে বসলেন। চৈতির ডান হাতটা নিজের হাতে নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। মিসেস ইয়াসমিনের চোখের দিকে তাকিয়ে চৈতি বুঝতে পারল মিসেস ইয়াসমিন কি বলবেন তাকে। কি হয়েছে, মন খারাপ কেন? প্রহন বকেছে। মিসেস ইয়াসমিনকে কি করে বলবে তার বুকের ভেতর বয়ে যাওয়া ঝড়ের কথা, ভেবে পাচ্ছে না সে। সকালে প্রহনের বলা কথাটাই যে মন খারাপের কারণ। লজ্জাজনক কথা। ছেলের বউ হয়ে শাশুড়িকে সেই কথাটা বলা উচিত হবে না। সে যতই ফ্রি মাইন্ডের মানুষ হোক না কেন, কথাটা মজার ছলে বলা হলেও সেই কথার গভীরতা না বোঝার মতন এতটাও সে অবুঝ না। প্রহনের মজার ছলে বলা কথাটা মনে দাগ কেটে গেছে। মিসেস ইয়াসমিনকে বুঝতে দেওয়ার জন্য চৈতি বলে উঠল, এমনিতেই ভালো লাগছে না, বাড়ি যেতে মন চাইছে, আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে খুব। চৈতির কথা শুনে মিসেস ইয়াসমিন তাকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বোকা মেয়ে, এই জন্য এমন করে মন খারাপ করতে হয়? আমরা সবাই আজ যাব তো তোদের বাড়িতে। সকালে তোর আব্বু ফোন করে দাওয়াত দিয়েছেন সবাইকে নিয়ে যেতে। খাবার টেবিলে মোহিতকে চৈতির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে রেগে গেল প্রহন। দু পা দিয়ে মোহিতের পায়ের ওপর পাড়া দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, খাবার খেয়ে ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে যা। প্রহনের এহেন কথায় ঘাবড়ে গেল মোহিত। চৈতির দিক থেকে চোখ সরিয়ে নিল। মোহিতের এমন করে তাকিয়ে থাকার জন্য অস্বস্তি হচ্ছিল চৈতির। দ্রুত খাবার শেষ করে সেখান থেকে সরে পড়ল সে। প্রহন মুচকি হাসল। মোহিত, আমরা একটু বাইরে যাব, তুমি কি যাবে আমাদের সাথে? মিসেস ইয়াসমিনের কথা শুনে মোহিত খুশিতে গদগদ করে বলল, আন্টি, আপনারা তো আমার কাছের মানুষ, আপনাদের সাথে ঘুরতে যেতেই পারি। না, মোহিত তো আমাদের সাথে যাবে না, ও তো বাড়িতে ফিরে যাবে। মায়ের কাছে আসতে আসতে কথাটা বলে উঠল প্রহন। মোহিতের হাসি মুখ চুপসে গেল নিমেষেই। কেন প্রহন? আসলে আম্মু ওর মা নাকি অসুস্থ হয়ে পড়েছেন, একটু আগেই ফোন করলেন আন্টি, মোহিতকে পাঠিয়ে দিতে বললেন। আল্লাহ, সে কি মোহিত, তোমার আম্মু তো অসুস্থ বাবা, মায়ের কাছে যেতে হবে তো। মোহিত প্রহনের দিকে তাকালো। প্রহন চোখ ছোট ছোট করে দাঁতে দাঁত চেপে মোহিতের দিকে তাকিয়ে আছে। চোখ সরিয়ে ফেলল মোহিত। প্রহন তাড়া দিয়ে বলল, দোস্ত, জলদি বের হ, বাইরের অবস্থা ভালো না, ঝুম বৃষ্টি নামতে পারে। মোহিতকে নিয়ে গেস্ট রুমে চলে গেল প্রহন। মোহিত ব্যাগ কাঁধে নিতে নিতে প্রহনের উদ্দেশ্যে বলে উঠল, তোর বউয়ের দিকে তাকালে কি ফসকা পড়বে গায়ে, যার জন্য মিথ্যা বলে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? প্রহন কোনো ভনিতা না করে দিল, তোকে আমার সুবিধা লাগছে না, চলে যা আমাদের বাড়ি থেকে। প্রহনের এমন কথায় অপমান বোধ করল মোহিত। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছন ফিরে প্রহনের দিকে তাকে বাঁকা হেসে বলল, ইয়োর ওয়াইফ ইজ সো হট। মোহিতের এমন কথায় প্রহনের রক্ত সরে গেল মাথায়। কপালের রগগুলো ফুলে উঠল রাগে। পেছন থেকে মোহিতের শার্টের কলার চেপে ধরে কাছে টেনে এনে ঠাস করে একটা চর বসিয়ে দিল মোহিতের বাগালে। রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল, হাউ ডেয়ার ইউ, আমার চৈতিকে এত বাজে উক্তি করার সাহস কই পাস, একদম কলিজা টেনে ছিঁড়ে ফেলব।
প্রহনের গলার আওয়াজ পেয়ে সবাই ততক্ষণে গেস্ট রুমে এসে হাজির। মোহিতের শার্টের কলার চেপে ধরে প্রহনকে রেগে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল চৈতির। প্রহনের এত রাগ আজ প্রথম দেখেছে সে। মোহিত প্রহনের দিকে তাকিয়ে বলল, সরি দোস্ত, আমি তো তোকে জেলাস করানোর জন্য অমন করে বলেছি, কিন্তু তুই এতটা রেগে যাবি বুঝতে পারিনি। মিসেস ইয়াসমিন প্রহনের হাত থেকে মোহিতের শার্টের কলার ছাড়িয়ে দূরে সরিয়ে দিয়ে বললেন, কি হয়েছে তোদের? প্রহন রাগে গজগজ করছে। রেদওয়ান চৌধুরী মোহিতের কাছে গিয়ে শার্ট ঠিক করে দিয়ে বললেন, কি হয়েছে মোহিত? প্রহন এত রেগে আছে কেন? রেদওয়ান চৌধুরীর প্রশ্নের উত্তরে প্রহন বলে ওঠে, কারণ ও চৈতিকে নিয়ে বাজে মন্তব্য করেছে। প্রহনের কথা শুনে কেঁপে উঠল চৈতি। বাজে মন্তব্য মানে? মনে মনে ভাবল সে রিফাত যেমন বাজে কথা বলতো সেরকম কিছু কি? প্রশ্নসূচক দৃষ্টিতে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহনের দৃষ্টি মোহিতের দিকে। তার দিক থেকে চোখ সরিয়ে চৈতির দিকে চোখ গরম করে তাকে ধমক দিয়ে উঠল প্রহন, এখানে কি? রুমে যাও, রুমে যাও বলছি। প্রহনের চিৎকারে ঘাবড়ে গেল চৈতি। দ্রুত পায়ে হেঁটে রুমে চলে গেল সে। মিসেস ইয়াসমিন প্রহনের কাছে গিয়ে বললেন, কি বলেছে মোহিত? আন্টি, আমি তো প্রহনকে জেলাস করানোর জন্য বলেছিলাম, কিন্তু ও যে এত রেগে যাবে বুঝিনি। বুঝলে এমন করে কখনই বলতাম না। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি মোহিত, প্রহনকে জিজ্ঞেস করেছি। তাই আমি মনে করি আমার প্রশ্নের উত্তর প্রহনের দেওয়া উচিত। কি বলেছে যেন? আমার বউ নাকি অনেক হট, নজর খারাপ হয়ে গেছে ওর। প্রহনের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন মিসেস ইয়াসমিন আর রেদওয়ান চৌধুরী। সি মোহিত, তোমার কাছ থেকে এটা আশা করিনি। চৈতি তোমার বন্ধুর বউ, মেয়েটা অনেক ছোট, তোমাদের চেয়ে ছোট বোন হয় তোমার, তাকে নিয়ে এমন কথা? সি আন্টি, আমি তো শুধু জেলাস। মোহিতের পুরো কথা শেষ করতে না দিয়ে মিসেস ইয়াসমিন বলে উঠলেন, এটা কোন ধরনের জেলাস করানোর উপায় বলো আমাকে। তোমার যদি প্রহনকে জেলাস করতেই হবে তাহলে অন্যভাবেও তো করতে পারতে। এমন কথা বলে শুধু শুধু সবার চোখে নিজেকে খারাপ প্রমাণ করার দরকার কি ছিল? আচ্ছা, সব কিছু বাদ দিলাম, আজ যদি চৈতি তোমার বোন হতো তাহলে কি এমন করে বলতে পারতে? মিসেস ইয়াসমিনের প্রশ্নের উত্তর নেই মোহিতের কাছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা, ওকে চলে যেতে বলো। আমার আগের ফ্রেন্ড মোহিত আর এই মোহিতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের মোহিত মেয়েদের সম্মান করতে জানত, কিন্তু এই মোহিত জানে না। দেখ দোস্ত, আমি মজার ছলে বলেছি, তুই কেন অত সিরিয়াসলি নিলি? আজ যদি তোর পছন্দের মানুষটিকে আমি কিংবা অন্য কেউ এমন করে বলতো, তোর কি রাগ হতো না? যাই হোক, আর মেজাজ খারাপ করিস না, তুই চলে যা। যেদিন আবার আগের সে মোহিত হতে পারবি সেদিন আমার সামনে এসে দাঁড়াবি, রাগে না। প্রকৃতি তখন বৃষ্টিতে ভিজতে ব্যস্ত। চারদিকে ঝাপসা হয়ে গেছে। বেলকনির গ্রিলের ওপর একটা চুরি পাখি আধ ভেজা হয়ে ঠোঁট দিয়ে পালক খুঁটছে। বৃষ্টি পড়ার শব্দ স্পষ্ট। বৃষ্টির ছিটকে পড়া পানিতে ব্যালকনির ফ্লোর ভিজে একাকার। একটা হাত বৃষ্টির পানিতে ভিজতে ব্যস্ত। রুম থেকে কেউ একজন ঘুমন্ত কণ্ঠে বারবার করে বলে যাচ্ছে, বৃষ্টিতে ভিজে যাবে, রুমে আসো চৈতি, বৃষ্টির পানি সয় না তোমাকে, আসো বলছি। কে শুনে কার কথা? চৈতি তো আপন খেয়ালে বৃষ্টি উপভোগ করছে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চোখে মুখে পানির ছিটে এসে পড়লেই চোখ মুচকে ফেলে সে। কি এক সুন্দর অনুভূতি। শোয়া থেকে উঠে বসে প্রহর নিজে গিয়ে নিয়ে না আসলে মেয়েটা আসবে না। বড্ড বেশি সাহস বেড়েছে, একদম কথা শুনতে চায় না। ব্যালকনি থেকে হাসির শব্দ শুনতে পাচ্ছে প্রহন। চৈতি হাসছে একা একা নিজের সাথে। তুমি আমার সাথে কথাও শোনো না চৈতি, আমার একটা কথাও শোনো না। তোমাকে বলেছি না রুমে আসতে। প্রহনকে ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল চৈতি। প্রহনের হাত ধরে বলল, চলুন না আজ আবার বৃষ্টিতে ভিজি। মায়ের চিনো, সেবার কেমন জ্বর উঠেছিল মনে নেই? বৃষ্টিতে ভেজার দরকার নেই। প্রহনের কথা শুনল না চৈতি, আবারও চলে গেল বৃষ্টির পানি ছুঁতে। সেখানে 2 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই তার মনে হলো সে শূন্যে ভাসছে। হাত পা ছুটতে ছুটতে বলল, আরে আপনি আমাকে কোলে নিলেন কেন? ছাড়ুন বলছি। প্রহন চৈতির কথার উত্তরে বলে উঠল, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হয়। এতবার বললাম রুমের ভেতর এলে না, তাই তো বাধ্য হয়ে তোমাকে কোলে নিয়ে যেতে হলো।
রুমের ভেতর নিয়ে এসে চৈতিকে বিছানার উপর বসিয়ে দিল প্রহন। তোয়ালে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে বলল, একটা মানুষ এত চিকন হয়? 40 কেজি ওজনও তো হবে না তোমার। চৈতি ঠোঁট ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপনি আমায় শুধু শুধু নিয়ে আসলেন কেন? ওখানে দাঁড়িয়ে থাকতে হবেই বা কেন? আমার ভালো লাগে বৃষ্টি দেখতে। ভিজতে তো দিবেন না, তাই বলে কি দেখতেও দিবেন না? চৈতির কথা শুনে প্রহন প্রত্যুত্তর করল না, বিছানায় শুয়ে পড়ল। চৈতির হাত ধরে টান মেরে নিজের বুকের ওপর ফেলে গায়ে কম্বল টেনে দিল। চৈতির চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও। বাদ সাধল চৈতি। ফিসফিস করে বলল, আপনি ঘুমান। আপনি ঘুমিয়ে পড়লেই তো আমি বৃষ্টি ছুঁতে পারবো। চৈতির মুখের দিকে তাকে মুচকি হেসে শান্ত কণ্ঠে ভয়ঙ্কর হুমকি দিল প্রহন, একবার শুধু বিছানা থেকে নেমে দেখো, তোমার পা ভেঙে বিছানায় শোয়াই রাখবো। গোপনে দীর্ঘশ্বাস ফেল চৈতি। বিড়াল ছাড়ার মতো শান্ত হয়ে প্রহনের বুকের ভেতর শুয়ে পড়ল। বৃষ্টি থামলে রাতের দিকে হয়তো নিজের বাবার বাড়িতে যাওয়া হবে। আর যদি বৃষ্টি পড়তেই থাকে আজ আর যাওয়া হবে না বলে মনে হয় না চৈতির। সময়টা তখন বিকেলের। তবে নিত্যদিনের মতো আজ আর অন্তরিক্ষে দিনমণির আধিপত্য নেই। অম্বরাজ অম্বরের দখলদার ভারী বর্ষণে ভিজেছে পাহাড়, রাজপথ, কোলাহলপূর্ণ ব্যস্ত নগরীর অলিগলি। সতেজ হচ্ছে গাছের পাতা, বড় বড় গাছের মগডালে ভিজে একাকার হয়ে নষ্ট হচ্ছে বোবা পাখির বাসা। প্রহনের রুমের বেলকনিতে একটা বিড়াল ডাকছে মেও মেও করে। অন্ধকার শুনশান নীরবতায় ভরপুর রুমের ভেতর নিদ্রায় আসন্ন দুইজন মানবী। বাইরে বৃষ্টি থামার নাম নেই, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় গরম গরম খিচুড়ি হলে মন্দ হয় না বলেই মিসেস ইয়াসমিন রান্নাঘরে চলে গেলেন খিচুড়ি রান্না করতে। রন্ধন প্রিয় মানুষের একটাই কাজ, সঠিক একটা সময় আসলে সুন্দর একটা খাবার রান্না করে পরিবারের সবাইকে খাওয়ানো। রেদওয়ান চৌধুরী বিছানায় আতশোয়া বসে বই পড়ছেন। বাইরে বৃষ্টি হচ্ছে আর তিনি রুমে বসে বই পড়ছেন। বৃষ্টির সময়টা বই পড়ার অন্যতম সুন্দর একটা সময়, সাথে এক কাপ গরম চা বা কফি হলে জমে যায়। রেদওয়ান চৌধুরী হাঁকছালেন, ইয়াসমিন, এক কাপ চা দিও তো। বুকের ওপর ঘুমিয়ে থাকা ঘুমন্ত চৈতির চোখের সামনে এলো কেশগুলো এসে জড়ো হয়েছে। প্রহন সেই চুলগুলো বারবার কানের পিছে গুজে দিয়ে ঘুমন্ত মুখটা দেখে মায়া আটকে পড়ার পথ খুঁজে চলেছে। ঘুমাবে না বলে ও মেয়েটা ঘুমাচ্ছে, অথচ তার নিজের চোখে বিন্দু পরিমাণও ঘুম নেই। বালিশের পাশে মোবাইলটা বেজে চলেছে। হাত বাড়িয়ে মোবাইলটা নিল প্রহন। ফোনের স্ক্রিনে ভেসে আছে সিও স্যারের নাম্বার। অবাক হলো প্রহন, সকালে ও স্যারের সাথে কথা বলেছে সে, হঠাৎ আবার কল দিলে কেন বুঝল না। বার কয়েক রিং হতে কল রিসিভ করে সালাম দিল। সালামের জবাব শোনার পর স্পষ্ট শুনতে পেল, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি প্রহন। চওড়া বক্ষের উষ্ণতা পেয়ে পাখির ছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে চৈতি। দুই হাতের আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে প্রহন। বাইরের পরিবেশ বৃষ্টিময়, ঠান্ডাও বটে। জানালার পর্দার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে প্রহন। সিও স্যারের বলা কথাগুলো মনে পড়তেই বড় একটা শ্বাস ফেলল। একটু আগে যখন সিও স্যারের মুখে এমন কথা শুনেছিল তখন মনে হচ্ছিল চাকরিটা বোধহয় গেল। কিয়ৎক্ষণ পূর্বের ঘটনা। সিও স্যারের কথা শুনে প্রহন বলে ওঠে, সরি স্যার, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারবে না তো? আমার কাছ থেকে লুকোনোর কি খুব প্রয়োজন? একটাবার জানালে কি ক্ষতি হতো? আসলে স্যার আমার কিছু করার ছিল না প্রহন। তোমার মায়ের যে শরীর এতটা খারাপ তা আমাকে বলতে তো পারতে। তোমাকে বলেছি না আমাকে আপডেট জানাতে, তাহলে তুমি বললে না কেন তোমার মায়ের ক্রিটিক্যাল অবস্থা? ভাগ্যিস রিমন আমাকে জানিয়েছে তোমার কিছু টাকার দরকার এবং ছুটির দিন বাড়িয়ে দিতে, না হলে তো আমি জানতেই পারতাম না। সিও স্যারের কথা শুনে থ মেরে গেল প্রহন। কি ভেবেছিল সে আর কি হলো? তবে রিমনকে অনেক ধন্যবাদ দিতে মন চাইছে। প্রহনের টাকার দরকার না থাকলেও আরও কয়েকদিন ছুটি প্রয়োজন ছিল। প্রহন, আসলে স্যার কি আসল নকল করছো বলো তো? তোমার কত টাকা লাগবে বলো? মায়ের চিকিৎসা তো করাতে হবে, তাই না? এত লজ্জা করার কিছু নাই। না না স্যার, টাকার দরকার নাই। আপনি বরং আমাকে আরও কয়েকদিনের ছুটি বাড়িয়ে দিন। আচ্ছা, তোমার মা হসপিটাল থেকে রিলিজ হয়ে বাড়িতে গেলে আমাকে জানিও। ঠিক আছে স্যার। নড়ে চড়ে উঠল চৈতি।
ঘুমের ঘোরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে প্রহনকে। ঘুমন্ত চৈতির মুখের ওপর থেকে চুল সরিয়ে দিয়ে গালে আলতো করে অধর ছোঁয়ায় প্রহন। নিদ্রায় শায়িত প্রেয়সীর অজান্তে দুইবার তার গালে অধর ছুঁয়েছে রিক্ত প্রেমিক। শুনেছি বিয়ের পর নাকি প্রেমিকরা স্বামী হয়, আর স্বামীরা নাকি কখনো প্রেমিক হতে পারে না। অথচ বিয়ের পরই তো সম্পর্কটা হারাম থেকে হালাল হয়, আর হালাল সম্পর্কে মহান সৃষ্টিকর্তা এমনিতেই ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন। বউয়ের জন্য সবটুকু ভালোবাসা খুব যত্ন করে রেখেছে প্রহন। জন্ম একবার, জীবনও একটাই, মন একটা, সেই মনের অধিকারী তো একজনই হবে। ভালোবাসাটা তো সবার মাঝে বিলিয়ে দেওয়ার জিনিস না, যে যাকে ইচ্ছা তাকে ভালোবাসে ভরিয়ে দেওয়া যাবে। চৈতির মাথার হাতের ওপর থেকে সরিয়ে বালিশের ওপর রাখল প্রহন। ধীরেসুস্থে চৈতির কাছ থেকে সরে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। সময়টা তখন বিকেল 5:30। আজ গোধূলি নেই। অন্তরিক্ষ জুড়ে লাল, নীল, হলুদ, কমলা রঙের সুন্দর সংমিশ্রণ নেই। ধূসর রঙের নীরদ বাহনে ভরে আছে অম্বর। বৃষ্টি থামার নাম নেই, ঝিরঝির করে পড়ছে তো পড়ছেই। চারদিকে ঝাপসা আধার। মিসেস ইয়াসমিন চুলায় খিচুড়ি বসিয়েছেন। রেদওয়ান চৌধুরী গরম চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর মনোযোগ সহকারে বইয়ের অবাস্তব কাহিনী পড়ছেন। বই পড়ুয়া বাবাকে এক পলক দেখে মায়ের কাছে চলে গেল প্রহন। রান্নাঘরের দরজায় হেলান দিয়ে মায়ের দিকে তাকালো প্রহন। বেশ অনেকদিন পর মাকে আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চোখের চশমার পাওয়ার বাড়াতে হবে। শরীরের চামড়ায় ভাঁজ পড়েছে, চোখের দৃষ্টি শক্তিও কমে গেছে আগের চেয়ে। মাথার চুল পাকা ধরেছে, তবু কি সুন্দর স্নিগ্ধ দেখাচ্ছে মাকে। কোমরে শাড়ির আঁচল গুজে মন দিয়ে রান্না করছেন। মা বাবাকে ছেড়ে থাকার চিন্তাও করতে পারে না সে। অথচ সময় যত যাচ্ছে বাবাকে হারিয়ে ফেলার ভয়ও তত বাড়ছে। তারা যে বৃদ্ধ হচ্ছে। মিসেস ইয়াসমিনের চোখ পড়ল তার দিকে তাকিয়ে থাকা প্রহনের দিকে। বড্ড আদরের ছেলে তার। প্রহন তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। প্রহনের আগে মিসেস ইয়াসমিন আর রেদওয়ান চৌধুরীর ঘর আলো করে তাদের রাজকন্যা জন্ম নেয়। মিসেস ইয়াসমিন খুব শখ করে মেয়ের নাম রেখেছিলেন ইতি। ইতির বয়স যখন 2 মাস তখন ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল ছোট মেয়েটা। জীবনের গল্পের ইতি টেনে মা বাবার কোল খালি করে পরপারে পানি জমায়। তাই হয়তো মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরী চৈতির মূল্যটা বুঝতে পারেন। চৈতিকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। প্রহন মায়ের দিকে এগিয়ে গেল, মুচকে এসে বলল, কি রান্না করছো আম্মু? মিসেস ইয়াসমিন তরকারি নাড়তে নাড়তে বললেন, খিচুড়ি আর গরুর মাংস ভুনা। দীর্ঘশ্বাস নিল প্রহন। আহ, কি সুন্দর ঘ্রাণ আসছে। রান্নার জন্য তুমি কিন্তু বেস্ট আম্মু। মিসেস ইয়াসমিন প্রহনের মুখের দিকে তাকিয়ে প্রত্যুত্তরে বললেন, চৈতির রান্নাও কিন্তু অনেক মজার, একবার খেলে অনেকবার খেতে চাইবি। মায়ের কথা শুনে কিঞ্চিত ভুরু কুঁচকালো প্রহন। মজার আবার একবারের বেশি খাওয়া যাবে না, এর মানে কি আম্মু? তার চেয়ে বড় কথা, চৈতি রান্না পারে নাকি? মিসেস ইয়াসমিনের সোজাসাপটা উত্তর, পারে না। আমার মতো রান্না শিখিয়ে দেব চৈতিকে, যেন কখনো আমার অনুপস্থিতিতে আমার রান্নার মতন রান্নার স্বাদ পাস। মায়ের কথা শুনে বুকের ভেতর কেঁপে উঠল প্রহনের। পেছন থেকে মাকে জড়িয়ে ধরে নরম গলায় বলল, তোমার আর বাবার অনুপস্থিতির সময়টা কখনো না আসুক, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না মা। প্রহনের কথা শুনে হাসেন মিসেস ইয়াসমিন। ছেলেটা ছোট থেকে মা বাবার জন্য পাগল। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অনেক সময় তো হলো, চৈতিকে ঘুম থেকে জাগিয়ে তোল। মেয়েটা দুপুরেও ঠিক মতো খায়নি। প্রহন ছোট্ট করে উত্তর দিল, রান্নাঘর থেকে বেরিয়ে গেল প্রহন। শীত শীত অনুভব হতেই ঘুম ভেঙে যায় চৈতির। আখি পল্লব মেলে তাকিয়ে রুমের ভেতর শুধু নিজেকে আবিষ্কার করলো সে। 2 হাত দিয়ে চোখ কষলে দৃষ্টি পরিষ্কার করলো। এদিক ওদিক তাকিয়ে প্রহনকে খুঁজলে, কিন্তু পেল না। দুপুরে কেন জানি খুব রাগ হচ্ছিল প্রহনের ওপর। সামান্য কাঁধ ধরতেই কি রাগটাই না করেছিল। সেসব কথা মনে পড়তে আনমনে হাসল চৈতি। কেন জানি মাঝে মধ্যে মনে হয় এই মানুষটিকে ছাড়া তার চলবেই না। মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষটাকেই চাই তার। রুমের ভেতর এসে চৈতিকে বিছানায় বসে বসে এমন মুচকি মুচকে হাসতে দেখে শয়তানি হাসে প্রহন। চৈতির কাছে গিয়ে বলে উঠলে, কি বউ,
ঘুমের মধ্যে কি রোমান্টিক স্বপ্ন দেখেছো, যেমন মিটিমিটি করে হাসছো? প্রহনের এহেন কথায় হাসি মিলিয়ে যায় চৈতির। বিরক্ত হয়ে বলে ওঠে, আপনার কি এইসব কথা ছাড়া অন্য কোনো কথা জানা নেই? চৈতিকে রাগিয়ে দিতে সক্ষম হয় প্রহন। আর একটু রাগিয়ে দেওয়ার জন্য বলে ওঠে, একটু এইদিকে আসো তো, কপালে একটা আদর দেই। এহেন কথায় বিছানা থেকে লাফ দিয়ে নেমে ধরে চৈতি কাভার্টের সাথে পিঠ থেকে নিষেধাজ্ঞা জারি করে বলে, দূরে থাকুন, একদম কাছে আসবেন না। কাউকে জ্বালানোর সুযোগ পেলে তা হাতছাড়া করতে নেই, সুযোগ কাজে লাগাতে হয়। সেই কাজটা এখন করছে প্রহন। এক পা করে চৈতির দিকে এগিয়ে আসতে আসতে বলল, একটু কাছে যাই না? কি হবে? কিছু হবে না তো। চৈতি আমতা আমতা করে বলল, ভালো লাগে না আমার, দূরে থাকুন প্লিজ। দম আটকে আসে। চৈতির কথা শুনে দাঁড়িয়ে পড়ল না প্রহন, বরং একদম চৈতির কাছে এগিয়ে গেল। চৈতি সরে যেতে নিলে চৈতির হাত ধরে টেনে নেয় প্রহন। দুই হাতের আলিঙ্গনে জড়িয়ে নেয় কিশোরী বউকে। অন্য এক নেশে আসক্ত কণ্ঠে বলে ওঠে, তুমি মরে যাও চৈতি, আমার ভালোবাসায় দম আটকে একেবারে মরে যাও। সায়াহ্নের প্রহর, কিন্তু বৃষ্টি থামল না। অঝোর ধারায় বৃষ্টি পড়ার জন্য বাবার বাড়িতে যাওয়া হয়নি চৈতির। সেই দুপুর থেকে বৃষ্টি পড়ছে, প্রকৃতি শীতল, শান্ত, স্নিগ্ধ, ঠান্ডা বাতাস বইছে, শীত শীত অনুভব হচ্ছে। রেদওয়ান চৌধুরীর সাথে বসে বসে গল্প করছে চৈতি। রেদওয়ান চৌধুরী তাকে বড় বড় কথা, সাহিত্যকদের গল্প বলছেন। তাদের জীবনের কাহিনী খুব মন দিয়ে শুনছে চৈতি। ধরিত্রী তখন সাজ বেলার বর্ষণে সতেজ হচ্ছে। রাস্তার খাতগুলো জলে পরিপূর্ণ। ভেজা নগরীর লাল নীল হলুদ রঙের লাইটের আলো শহরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। চন্দ্রিমার অস্তিত্ববিহীন অন্তরিক্ষ আজ অসুন্দর মনে হচ্ছে রিক্ত প্রেমিকার কাছে। কিশোরী বউয়ের আবদার মেটাতে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বাড়ি থেকে বেরিয়ে যায় প্রহন। এই বৃষ্টির মধ্যে নাকি তার ভীষণ ফুচকা খেতে মন চাইছে। মিসেস ইয়াসমিন বাড়িতেই বানিয়ে দিতেন, কিন্তু তেঁতুল ছিল না, যার জন্য প্রহনকে বৃষ্টির মধ্যে ফুচকা আনতে যেতে হচ্ছে। পিচ্চি বউয়ের ইচ্ছে অপূর্ণ রাখা যায় নাকি? রেদওয়ান চৌধুরী চৈতির দিকে তাকে বললেন, গল্প পড়তে ভালো লাগে? চৈতি হাস্যজ্জ্বল মুখে উত্তর দিল, অনেক বেশি। মিসেস ইয়াসমিন রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, হ্যাঁ বানাও, তোমার মতো উপন্যাস পাগল বানিয়ে তোলো, বাস্তবতা ছেড়ে সারাদিন শুধু কল্পনায় ডুবে থাকুক। মিসেস ইয়াসমিনের এমন কথায় বিরক্ত হলেন রেদওয়ান চৌধুরী। বিরক্ত মাখা কণ্ঠে বলে উঠলেন, দেখো ইয়াসমিন, আমার উপন্যাস পড়া নিয়ে তোমার থেকে এইসব কথা শুনতে আমার ভালো লাগে না। বিয়ের পরের দিন থেকেই যে তুমি আমার বই পড়ার পেছনে লেগেছ, এখনও ছাড়োনি। আমার বই পড়া নিয়ে সব সময় তোমার সমস্যা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মিসেস ইয়াসমিন দীর্ঘশ্বাস ফেলে জোরপূর্বক হেসে বললেন, যে মানুষটা তার প্রিয় মানুষের থেকে একটু সময় চায় কিন্তু পায় না, সে মানুষটাই জানে প্রিয় মানুষের থেকে সামান্য সময়টুকু পেলে মনের ভিতর কতটা শান্তি লাগে। অথচ সেই বিয়ের পর থেকে তুমি যখনই একটু ফ্রি ছিলা, তখনই উপন্যাসের বই নিয়ে বসতে। আমার জন্য সময় তোমার ছিল না কখনো, আর এখনও নেই। মিসেস ইয়াসমিন আর রেদওয়ান চৌধুরীর কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছে চৈতি। মিসেস ইয়াসমিনের কথা শুনে তার মনে হলো, প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া এক টুকরো সময় কারো কাছে অনেক দামি। রেদওয়ান চৌধুরী ভুরু যুগল কিঞ্চিত কুঁচকে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে আছেন। 30 বছরের সংসারে মিসেস ইয়াসমিনের কাছ থেকে এই একটা কথা শুনতে শুনতে তা মুখস্থ করে ফেলেছেন রেদওয়ান চৌধুরী। তিনি মিসেস ইয়াসমিনকে বলে উঠলেন, শোনো ইয়াসমিন, এই কথাটা আমার মুখস্থ হয়ে গেছে, আর এটা শুনতেও এখন আর আনন্দ লাগে না। তুমি বরং রুমে যাও, রুমে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে নতুন কিছু চিন্তা করো। রেদওয়ান চৌধুরীর এহেন কথায় খিলখিল করে হেসে ওঠে চৈতি। চৈতির হাসি দেখে মিসেস ইয়াসমিন ও রেদওয়ান চৌধুরীও হেসে উঠলেন। মিসেস ইয়াসমিনের ফোন বেজে উঠল। স্ক্রিনে প্রহনের নাম্বার ভেসে আসছে। হাসি মুখে কল রিসিভ করলেন তিনি। ওপাশ থেকে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, সাথে মানুষের চিৎকার চেঁচামেচি। ফোনের ওপাশ থেকে অচেনা একটা কণ্ঠে ভেসে আসে, এই মোবাইলের মালিক মারাত্মকভাবে আহত হয়েছেন, আপনারা দ্রুত আসুন। কথাটা কর্ণপাত হতেই অধর থেকে হাসির রেখা মিলিয়ে যায়, বুকের ভেতর কেঁপে ওঠে।
হাত থেকে মোবাইলটা পড়ে যেতে নিলে চৈতি ধরে ফেলে। মিসেস ইয়াসমিনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে গালপে। আতকে ওঠে চৈতি, সাথে রেদোয়ান চৌধুরীও। মোবাইলের ওপাশ থেকে লোকটা হসপিটালের নাম বলে দিয়েছে। লাইন কেটে গেল। রেদোয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনের কাঁধ ঝাঁকে অস্থির কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে ইয়াসমিন, উত্তর দিচ্ছ না কেন? মিসেস ইয়াসমিন কাঁপা গলায় বললেন, প্রহনের অ্যাক্সিডেন্ট হয়েছে। মিসেস ইয়াসমিনের কথা শুনে কেঁপে উঠল রেদোয়ান চৌধুরী। সিটকে সরে গেল চৈতি। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না তার। কি শুনল এটা? রেদোয়ান চৌধুরী মিসেস ইয়াসমিন আর চৈতির হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বললেন, এখন এমন শখে কান্না করার সময় না, জলদি চলো হসপিটালে। বৃষ্টির ভেতর কোনো ছাতা ছাড়া ছুটলেন তারা। বাড়ির গেট পেরিয়ে রাস্তায় নামতেই ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা প্রহনকে দেখে থমকে গেল সবাই। প্রহন ভুরু কুঁচকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। প্রহনকে এমন সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে প্রহনকে জড়িয়ে ধরল চৈতি। মিসেস ইয়াসমিনও প্রহনের দিকে এগিয়ে গেলেন। প্রহন হাতের ফুচকার প্যাকেটটা রেদোয়ান চৌধুরীর হাতে দিয়ে বলল, কি হয়েছে? তোমরা এই বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া বাইরে আসছো কেন? চৈতি কাঁদছে, প্রহনের বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মিসেস ইয়াসমিন প্রহনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি ঠিক আছো আব্বু? কিছু হয়নি তো তোমার? প্রহন বুঝতে না পেরে বলল, কি হবে আমার, কিছু হয়নি তো। রেদোয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বললেন, ছেলে একদম ঠিক আছে, তুমি ভেতরে চলো। মিসেস ইয়াসমিনকে নিয়ে চলে গেলেন রেদোয়ান চৌধুরী। চৈতি এখনও প্রহনকে জড়িয়ে ধরে আছে। চৈতির চোখের পানিতে প্রহনের টি শার্ট ভিজে গেছে অনেকটাই। প্রহন এক হাত দিয়ে চৈতিকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বউ, এমন করে কান্না করছে কেন? কান্নার কারণে কথা বলতে পারছে না চৈতি। প্রহন চৈতিকে নিজের থেকে সরিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, ভিজে গেছে পুরো, ভিতরে চলো। সোফায় বসে প্রহন, মিসেস চৌধুরী, ইয়াসমিন ও রেদোয়ান চৌধুরী। চৈতি রুমে ড্রেস চেঞ্জ করছে। মিসেস ইয়াসমিনের দিকে তাকে প্রহন বলল, কি হয়েছিল যার জন্য এমন হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছিলে তোমরা? মিসেস ইয়াসমিন বললেন, তোমার নাম্বার থেকে কল আসছিল যে তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। মিসেস ইয়াসমিনের কথা শুনে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে চোখ গোল গোল করে তাকালো প্রহন। কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে বলে উঠল, কি, আমি অ্যাক্সিডেন্ট করেছি? আমি জানি না। পাশ থেকে রেদোয়ান চৌধুরী বললেন, কিন্তু কলটা তো তোমার ফোন থেকে আসছে। বসা থেকে উঠে দাঁড়ালো প্রহন। পকেট হাতড়ে দেখলো মোবাইল নেই। বিষয়টা পরিষ্কার হয়ে গেল তার কাছে। সোফায় বসতে বসতে বলল, মোবাইলটা চুরি হয়ে গেছে, আর নয়তো কোথাও পড়ে গিয়েছিল, অন্য কেউ পেয়েছে, হয়তো তার অ্যাক্সিডেন্ট হয়েছে। মিসেস ইয়াসমিন কপালে হাত রাখলেন। প্রহন রেদোয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, কোন হসপিটালে আছে বলেছে কিছু? আমার তো মোবাইলটা আনতে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। তার চেয়ে বড় কথা, অনেকের নাম্বার সেভ করা আছে। মিসেস ইয়াসমিন ধীর কণ্ঠে হসপিটালের নাম বললেন। প্রহন তখনই যেতে চাইলে যেতে দিলেন না তিনি। ভয় কাটেনি এখনো, সকালে নিতে যাবে কড়া গলায় বলে দিলেন তিনি। প্রহন আর মায়ের কথার অবাধ্য হলো না। বাড়ির সবার মনের অবস্থা বুঝতে পারছে সে। তবে এই একটা কথা ভেবে ভীষণ ভালো লাগছে তার, যে তার পরিবার তাকে নিয়ে কত চিন্তা করে। রুমে চলে গেল প্রহন। চৈতি বিছানার উপর পা ভাঁজ করে বাবু হয়ে বসে আছে। চুল থেকে পানি পড়ছে, মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। মন খারাপই হাওয়া ছুঁয়ে গেছে তাকে। চোখের কোণে এখনো পানি চিকচিক করছে। সেই সময় মিসেস ইয়াসমিনের মুখের কথাটা শোনার পর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল কলিজাটাকেও টেনে ছিঁড়ে ফেলেছে। প্রহন দ্রুত পায়ে এগিয়ে গেল চৈতির দিকে। বিছানার ওপর তোয়ালে রাখা, তোয়ালে দিয়ে চুল মুছিয়ে দিয়ে চৈতির সামনাসামনি বসল। চৈতি নিমেষহীন দৃষ্টিতে প্রহনের মুখের দিকে তাকিয়ে আছে। প্রহন চৈতির মলিন মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তখনকার কথা যদি সত্যি হতো আর আমি যদি মরে যেতাম, আমার কথা মনে পড়তো তোমার? কথাটা বলার দেরি, প্রহনের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠার দেরি হলো না চৈতির। হঠাৎ প্রহন বুকের ভেতর ব্যথা অনুভব করল। ব্যথায় কাতর না হয়ে মুচকি এসে চৈতির চুলের উপর চুমু খেলো। মেয়েটা তাকে কামড়াচ্ছে আর বিড়বিড় করছে, আপনাকে ছেড়ে আমি একদম মরে যাব। শহর জুড়ে হিমেল পরশ, রাতের উষ্ণতার পারদ ক্রমাগত নিম্নমুখী।
বাইরে ঠান্ডা হলেও ঘুমন্ত মানবীর উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে লোমশ বুকে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে 1টার ঘরে এসেছে সে। নগরীর কোলাহল নেই এই গভীর রজনীতে। মাঝে মাঝে 2-1টা গাড়ির হর্নের আওয়াজ যেন ঝংকার দিয়ে উঠছে নিস্তব্ধ পরিবেশে। রাতজাগা পাখিগুলো ডাকছে। আচমকা ঘুম ভেঙে যায় চৈতির। ঘুম ভাঙতেই রাতজাগা প্যাঁচার ডাক কর্ণপাত হতেই গা ভারী হয়ে এলো যেন। বুকের ভেতরও কেঁপে উঠল। অদ্ভুত রকমের পাখির ডাকটাকে ভীষণ ভয় পায় চৈতি। ছোটবেলায় শুনেছিল এই পাখি ডাকলে নাকি আপন কেউ মারা যায়। এটা যদিও যুক্তিহীন গ্রাম্য প্রচলিত কথা। রাতজাগা পাখির কাজই তো রাতে ডাকা, কিন্তু এই ডাকটা শুনলে কেন জানি শরীরে কাঁটা দিয়ে ওঠে। ভয়ে প্রহনের পিঠে খামচে ধরে বুকে মুখ গুজে দেয় চৈতি। চৈতির খামচে ধরার কারণে প্রহন ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, আমি তো আছি, ভয় পাচ্ছ কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছ? চৈতি উত্তর দিল না। চোখ থেকে ঘুম পুরোপুরি হারিয়ে গেছে। প্রহন চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়ো, ভয় পাচ্ছ কেন? কিছু হবে না, সব ঠিক আছে। ভালো লাগে, খুব ভালো লাগে, এক অন্যরকম শান্তি লাগে মনের গহীনে যখন কিছু না বললেও কেউ একজন বুঝে যায়। চৈতি প্রহনের কাছ থেকে দূরে সরে গেল। দূর থেকে আসা পাখির ডাকটাও নিয়ে এখন দূরে সরে গিয়ে পাশ ফিরে শুতেই কোমর জড়িয়ে ধরে নিজের বুকের সাথে চৈতির পিঠ ঠেকিয়ে দিয়ে ফিসফিস করে বলল, দূরে সরে থাকার জন্য এত দূর থেকে আসেনি। একটা সুন্দর সকাল। 2 দিন এক নাগারে বৃষ্টি হওয়ার পর আজ অম্বরে আদিত্যর দেখা মিলেছে। টানা দিন 2 নীরদের সাথে লুকোচুরি খেলে আজ ধরিত্রীতে তেজ ছড়াতে পেরে ক্ষান্ত হলো সূর্য। গাছগাছালি সতেজ। ছাদের ওপর থেকে পুষ্পের মিষ্টি সৌরভে মৌ মৌ করছে চারপাশ। মুক্ত আকাশে পাখা মেলে উঠছে স্বাধীন পাখিরা। ঘুম থেকে উঠেই গোছগাছ শুরু করে দিয়েছে চৈতি। সর্দার সাহেব ফোন করে জানিয়ে দিয়েছেন 8টা বাজার আগেই যেন পৌঁছে যায়। সকালের নাস্তাটা করে যাওয়ার জন্য নিষেধ করেছেন তিনি। এমন অদ্ভুত মানুষও হয়, হয়তো হয়। এই যে যেমন সর্দার সাহেব। ব্যাগের চেইন টেনে দেয়াল ঘড়ির দিকে এক পলক তাকালো চৈতি। 6:45। প্রহন তৈরি হয়ে বিছানায় বসে বসে ভুরু কুঁচকে চৈতির কাজ করা দেখছে। মেয়েটা আজকেও শাড়ি পরেছে। কলাপাতা রঙের শাড়িটার পাড় গোলাপি রঙের। প্রহন অপলক দৃষ্টিতে চেয়ে রইল রমণীর দিকে। নিজের মনে নিজেই বলে ওঠে, ভাবা যায় এই মেয়েটাকে বিয়ে করতে আমি রাজি ছিলাম না, অথচ আজ এই মেয়েকে ছেড়ে থাকতে আমার দম আটকে আসে। মিসেস ইয়াসমিন হাতে করে একটা গয়নার বক্স নিয়ে আসলেন প্রহনের রুমে। বিছানার ওপর বক্সটা রেখে চৈতির হাত ধরে কাছে টেনে নিলেন। মোটা মোটা 2টো বালা পরিয়ে দেন চৈতির হাতে। কানে বড় বড় দুল পরিয়ে দিলেন। মাঝারি সাইজের দুল পরিয়ে দিলেন। গলার সাধারণ ডিজাইনের হার পরিয়ে দিয়ে চৈতির দিকে তাকিয়ে মুচকি হাসেন মিসেস ইয়াসমিন। চৈতির ডান হাতের কোণে আঙুলটাতে হালকা কামড় দিয়ে বললেন, কারো নজর না লাগুক। মায়ের কথা শুনে প্রহন বলে, পেতনির ওপর আবার কোন পেতনির নজর পড়বে বলো? প্রহনের কথা শুনে ভুরু কুঁচকে চোখ ছোট ছোট করে তাকায় চৈতি। কোমরে 2 হাত রেখে কিছুটা ঝুঁকে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে পেতনির মতন লাগে কোন দিক থেকে? প্রহন ঠাট্টা স্বরে বলে, সব দিক থেকেই পেতনির মতো লাগে। পেতনি সুন্দরী বলে হেসে উঠল প্রহন। তার হাসির সাথে যোগ দেন মিসেস ইয়াসমিন। চৈতি দুইজনের দিকে তাকিয়ে রাগে গসগস করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য রেদওয়ান চৌধুরীর কাছে বিচার দেয়া। আচ্ছা, মতন বকা না খাওয়ালে হবে না, আমাকে পেতনি বলার বিচার দিব আব্বুকে। বিড়বিড় করতে করতে রেদওয়ান চৌধুরীর রুমের সামনে চলে গেল চৈতি। রেদওয়ান চৌধুরীর চৌধুরী হাতে ঘড়ি পড়েছিলেন। দরজার সামনে চৈতিকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি এসে ভেতরে ডাক দিলেন। চৈতিকে গাল ফুলিয়ে থাকতে দেখে আদরে গলা জিজ্ঞেস করলেন, আমার মেয়েটার কি হয়েছে? চৈতি রেদওয়ান চৌধুরীর মুখের দিকে তাকে অভিযোগী কণ্ঠে বলল, আপনার ছেলে আমাকে পেতনি বলেছে, আর তার কথা শুনে ভালো মা কিছু না বলে হাসছে। চৈতির এহেন কথায় রেদওয়ান চৌধুরী হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না। চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই প্রহনকে শাখামৃগ বলে দিবি, তাহলে শোধবোধ হয়ে গেল।
সৈতি ভুরু কুচকে বলে উঠল, শাখা মৃগ, এটা আবার কি? রেদওয়ান চৌধুরী কপাল চাপড়ালেন। সত্যি বলতে শাখা মৃগর অর্থ তিনি নিজেও জানেন না। সর্দার সাহেবের বাড়িতে যাওয়ার পথে হসপিটাল থেকে নিজের মোবাইলটা নিয়ে আসে প্রহন। পেশেন্টের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তার কাছ থেকে প্রহন জানতে পারে আসলে তার মোবাইলটা চুরি করা হয়েছিল খুব সতর্কভাবে। চুরি করা দৌড়ে রাস্তা পার হতে গিয়েই কাভার ভ্যানের ধাক্কায় আহত হয়ে যায় মহান মোবাইল চোর। প্রহন এই কথা শুনে চোরের উদ্দেশ্যে বলেছিল, আরও করো চুরি। চুরি করে দৌড়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় পটল তুলতে চলে যাও। হাত পা সব ঠিক আছে, আল্লাহ সব ঠিকঠাক করে দুনিয়াতে পাঠিয়েছেন, তাহলে কাজ করে খাইলে কি হয়? প্রহনের কথা শুনে প্রত্যুত্তর চোর মহাশয় বলেছিল, প্রেমিকার জন্মদিন আজ, তাকে একটা দামি মোবাইল গিফট করতে চেয়েছিলাম। আমার কাছে অত টাকা ছিল না, তাই চুরি করতে বাধ্য হয়েছি। ছেলেটার ভাগ্য ভালো ছিল যে সে অসুস্থ ছিল, তা না হলে এতক্ষণে গালে হাত দিয়ে মুখের ভেতরে দাঁত খুঁজতে হতো। চুরি করা মোবাইল প্রেমিকাকে গিফট করে মহান প্রেমিক হতো ভাবা যায় এটা? এরাই তো সত্যিকারের প্রেমিক। জীবনের ঝুঁকি নিয়ে মোবাইল চুরি করে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে পড়ে থাকে। প্রহন ফ্যাল করে তাকিয়ে থেকে বলে ওঠে, তা যার জন্য আমার মোবাইল চুরি করলা সে কি আসছে তোমার দেখতে? পাশ থেকে ছেলেটার এক বন্ধু বলে, ও মরলেও নাকি ওর প্রেমিকা কিছু চায় আসে না। আহারে ভালোবাসা! কেউ একজন তাকে খুশি করতে মোবাইল চুরি করে দৌড়ে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে মরতে বাঁচলো, আর সে কিনা বলে ছেলেটা মরলেও তার কিছু চায় আসে না। অদ্ভুত। প্রহনের মায়া হলো ছেলেটার জন্য। দেখে ভদ্রঘরের ছেলেই মনে হয়। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখনো অনেক সময় আছে ছোট ভাই, সত্যিকারের ভালোবাসা চিনতে শিখো। হাসপাতালের কাহিনীটাই চৈতিকে বলেছিল প্রহন। চৈতির সামনে বসেছিল প্রহন। আচমকা চৈতি প্রহনকে জড়িয়ে ধরে প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলে, আমি সত্যিকারের ভালোবাসা চিনতে পেরেছি, চিনতেও শিখে গেছি। প্রহন মুচকি হাসে, অধর জুড়ে হাসির রেখা টেনেই বলে, দিন দিন তুমি বেশি জড়িয়ে ধরছো চৈতি। হুটহাট করে এত জড়িয়ে ধরছো কেন? লজ্জা করে না একটা পুরুষকে এমনি হুট করে জড়িয়ে ধরতে? শার্টের ওপরেই প্রহনের বুকের ওপর কামড় বসে চৈতি আরও একটু জড়িয়ে ধরে বলে, আমার একান্ত ব্যক্তিগত সম্পদকে আমি যখনই মন চেপে জড়িয়ে ধরব, তাতে আপনার কি? হাসলো প্রহন আলতো করে। চৈতির কপালে অধর ছুঁয়ে বলে, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ, চালাক হয়েছে দেখছি। চৈতি প্রহনের কাছ থেকে দূরে সরে গেল। জুনেদা ডাকছেন। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এই পর্যন্ত কয়বার আমার কপালে চুমু খেলেন বলেন তো? প্রহন মুচকি এসে উত্তর দিল, 2 বার। মিথ্যেবাদী, 5-6 বার তো দিয়েছেন। চৈতির কথা শুনে অবাক হলো প্রহন। শুধু 2 বারই চৈতির জানতে দিয়েছে? প্রহন অবাক হয়ে বলল, তুমি কি জানো? চৈতি মুচকি এসে বলল, কপাল গালগুলো তো আমারই। রান্নাঘর থেকে জুনাইদার কণ্ঠে ভেসে আসছে। তিনি উচ্চ শব্দে চৈতিকে ডাকছেন। প্রহনকে রুমে রেখে চৈতি চলে যায় মায়ের কাছে। রূপা আর শিফা মিলে ডাইনিং টেবিলে নাস্তা সাজাচ্ছে। রূপাকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে চৈতির কাছে। মুচকি হাসিটা সরছে না অধর থেকে। জুনাইদা চৈতিকে দেখে চৈতির উদ্দেশ্যে বললেন, কিরে মা, তোর শ্বশুর শাশুড়িকে ডেকে নিয়ে আয় নাস্তা করার জন্য, অনেক বেলা হয়ে গেছে, সাথে প্রহনকে ডেকে নিস। চৈতি কিছুক্ষণ মায়ের ঘর্মাক্ত শরীরের দিকে নিষ্পলক চেয়ে রইল। আজ যেন মাকে আলাদা রকম সুন্দর লাগছে। হয়তো কখনো এমন করে তাকিয়ে থাকা হয়নি দেখে মায়ের ক্লান্ত মুখটার মায়া দেখা হয়নি। চৈতি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় রূপা ভেতরে ঢুকে পাশ কাটিয়ে যখন আসছিল, চৈতি তখন বলল, কি খবর ভাবি, এত খুশি খুশি লাগছে কেন? চৈতির কথা শুনে রূপা যেন একটু লজ্জা পেল। চৈতি মৃদু হেসে চলে গেল মিসেস ইয়াসমিন এবং রেদওয়ান চৌধুরীকে ডাকতে। জার্নি করে ক্লান্ত মিসেস ইয়াসমিন বিছানার এক পাশে চোখ বন্ধ করে শুয়ে আছেন তিনি। রেদওয়ান চৌধুরী বসে বই পড়ছেন। গতকাল রাতে নতুন একটা উপন্যাস পড়া শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। ব্যাগে করে সেই বইটাও নিয়ে চলে এসেছেন। চৈতি দরজায় টোকা দিয়ে বলল, আসবো বাবা? রেদওয়ান চৌধুরী বই থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালেন। চৈতিকে দেখে মুচকি এসে বললেন, আয় মা। ততক্ষণে মিসেস ইয়াসমিনের শোয়া থেকে উঠে বসেছেন। চৈতি রুমের ভেতরে এসে বলল, আম্মু তোমাদের নাস্তা করার জন্য ডাকতেছে। রেদওয়ান চৌধুরী বইয়ের ভেতর থেকে চোখ রেখে উত্তর দিলেন, এই পৃষ্ঠা শেষ করে যাচ্ছি। মিসেস ইয়াসমিন বিরক্ত হয়ে রেদওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, কোথাও যেও কি তোমার শান্তি নাই? আমার জীবনটা তুমি শেষ করে দিলা। আমার শ্বশুর যে কেন তোমার সাথে বইয়ের বিয়ে দিল না, আমারে পুরলা।
রেদওয়ান চৌধুরী শুনেও শুনলেন না। মিসেস ইয়াসমিন রাগে গজগজ করে রুম থেকে বেরিয়ে গেলেন। চৈতি হাসলো। জলদি আসুন বাবা, রেদওয়ান চৌধুরীর উদ্দেশ্যে কথাটা বলে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেল চৈতি। প্রহর বিছানায় আধশোয়া বসে মোবাইল টিপছিল। চৈতিকে ভেতরে ঢুকতে দেখে নড়ে উঠল। হাতের মোবাইলটা বিছানার উপর রেখে চৈতির উদ্দেশ্যে বলল, ক্ষুধা লাগছে বউ, তোমাদের বাড়িতে কি খাইতেও দিবে না নাকি? চৈতি ভুরুকুসকে বলল, আমাদের বাড়িতে খাবারের অভাব পড়েছে, আপাতত কোনো খাবার নেই, আপনি আজ না খেয়ে থাকেন। প্রহন অসহায় কণ্ঠে বলল, আমার সত্যি খিদা লাগছে, রাতেও খাইনি তোমার জন্য, আপনাকে খাইয়ে যাওয়ার জন্যই ডাকতে আসছে আমি। আসুন। প্রহনকে কথাটা বলেই চলে গেল চৈতি। পেছন থেকে প্রহনও চলে গেল। সর্দার সাহেব নিজ হাতে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনদের জন্য বাজার করতে বেরিয়েছেন। জুনেদের নিজের হাতে সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। চৈতিকে খেতে বসার জন্য বললেও সে বলে পরে খাবে। রূপার পাশে গিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, সত্যি করে বলো তো কি হয়েছে বড় ভাবি, একটু বেশি অন্যরকম উৎফুল্ল হয়ে আসো যেন। রূপা এক পলক চৈতির মুখের দিকে তাকে মুচকে এসে চোখের সামনে আসা চুল কানের পিছে গুজিয়ে দিয়ে বলল, একটা সুখবর আছে ননদিনী। চৈতির চোখ ছোট ছোট করে তাকে বলল, কি সুখবর ভাবি? রূপা লাজুক হেসে বলল, আল্লাহর রহমতে তুমি ফুপু হতে যাচ্ছ। রূপার মুখে এমন কথা শুনে খুশিতে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠল চৈতি। রূপা জলদি করে চৈতির হাত জোরে চাপ দিয়ে ধরল। চৈতি বিড়বিড় করে বলল, সরি একটু বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এদিকে চৈতির এমন চিৎকার শুনে অবাক চোখে তাকিয়ে আছে সবাই। প্রহনকে জিজ্ঞেস করেই ফেলেছে, কি হয়েছে? চৈতি মিনমিন গলায় বলল, কিছু হয় নাই। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানান। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। অনেক সাবস্ক্রাইবার কমেছে, সবাই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, দেখি আপনারা আমার কথা রাখেন কিনা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।